শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের জন্য খুব ভালো কাটুক এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। এবং আমাদের সঙ্গে আজকে বিশেষ একজন অতিথি তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা তোমাকে শুভ সকাল। কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, মানে ফেব্রুয়ারি মাস বলে তোমার লাল কমলা সেটার সাথেই থাকতে হবে, তাই না? একদমই, আমাদের রাঙা সকাল এবং আমিও রঙিন ভাবে চলে এসেছি। আচ্ছা, আসছে বিশ্ব ভালোবাসা দিবস ফাল্গুন, সেদিন নিয়ে তোমার কি পরিকল্পনা রয়েছে? খুব বেশি কোনো পরিকল্পনা আসলে নেই। পরিকল্পনা বলতে এতটুকুই যে দিনটি সুন্দর কাটুক, ভালো কাটুক, এবং আসলে ভালোবাসা তো আলাদা করে দিন হয় না, ভালোবাসার দিন প্রতিদিনই, কিন্তু যেহেতু বিশেষ একটি দিন বিশেষভাবে হয়তো কাটাবো। অবশ্যই আমরা তো ভালোবাসার দিন উদযাপন করব, তবে সারা বছরটাই আমরা ভালোবাসার সাথে থাকবো। তোমাকে আমি ভালোবাসি, আমার অতিথিকে ভালোবাসি, দর্শকদের ভালোবাসি। একদমই তাই, এবং রাঙা সকালকেও ভালোবাসি আমরা। আচ্ছা, তোমার প্রিয় ফুল কি? আমার প্রিয় ফুল বেলি। বেলি। আমার প্রিয় ফুল হলো শিউলি। চমৎকার। কেন বলেছি জানো? একদম। তুমি জানো, দর্শকদের একটু জানিয়ে দিই। দর্শক, আমরা জানি যে শিউলি ফুল খুব ক্ষণস্থায়ী, খুব অল্প সময় আমাদের মনে সুরভি ছড়িয়ে যায়, আবার ঝরেও যায়। কিন্তু কিছু কিছু মানুষ আছেন শিউলি নাম ধারণ করে থাকেন, কিন্তু তারা কখনো ঝরে পড়েন না, বরং তারা যখন পিছলে পড়েন দ্বিগুণ উৎসাহে তারা আরও এগিয়ে যান, আমাদের জীবনে অনুপ্রেরণা দিয়ে যান। তেমনই একজন অতিথি আমাদের আজকের অতিথি, তিনি উদ্যোক্তা আফরোজা সুলতানা শিউলি। চলুন শ্রুতি তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের খুব ভালো লাগছে যখন আপনার জীবনের গল্প আমরা জানছিলাম, আমরা নিজেরা খুব অনুপ্রাণিত হচ্ছিলাম। আজকে পুরো ঘন্টায় সেই গল্পগুলো দর্শকদের সাথে ভাগ করে নিতে চাই। আমরা একদম আপনার ছোটবেলা থেকে গল্প শুনবো। তার আগে বলুন, আপনার প্রিয় ফুল কি? শিউলি। দেখেছেন, এই কারণে কি নাম শিউলি? না, আমার চাচা, আমার ছোট চাচা আমার নাম রাখছে শিউলি। আচ্ছা, তো আপনার জন্ম ছোটবেলা সেটা কোথায়? জন্ম হলো চট্টগ্রাম, চট্টগ্রাম 16 শহরে, ফরেস্টে আর কি। এটা হলো 1979 সালে 21শে জুলাই। আচ্ছা, মানে মেয়েরা তো তাহলে এখন বয়স না, আমার আইডি কার্ড কিংবা আমার কোনো লুকানো ছাপানো কোনো বয়স না। আচ্ছা, আমার অরিজিনালি সবকিছু আছে। জি। তো চট্টগ্রামে আপনার ছোটবেলা কেটেছে? হ্যাঁ, চট্টগ্রামে ছোটবেলা কেটেছে, বিয়ে সবকিছুই চট্টগ্রামে। এখন কেমন ছিল ছোটবেলা? ছোটবেলা হলো খুব চঞ্চল ছিলাম, অসম্ভব রকমের দুষ্ট ছিলাম। আচ্ছা, দুষ্টুমি নমুনা একটু শুনি, কি করতেন? না, আমাদের সময় তো আসলে সেটা তো আর এখনকার না। আমরা এখনকার বাচ্চাদের মতো তো আর মোবাইল ইউজ করতে কোনো কিছুই না। তখন হলো আমরা খেলছি। হ্যাঁ, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে হলো আর্ট করতাম। আর্ট একটা নেশা ছিল, খুব বেশি নেশা ছিল আর্টে। ক্লাস 8 পর্যন্ত আর্টেই ছিলাম, গার্লস গাইড করতাম। কিন্তু এগুলোর মধ্যেও একটু অন্য টাইপের দুষ্ট ছিলাম, অসম্ভব রকমের দুষ্ট ছিলাম। বোন হলাম আমরা 3 ভাই 1 বোন। তো ভাইদের সাথে সারাক্ষণই, আমার ছোট ইমিডিয়েট ছোট যেটা আছে ওটার সাথে সারাক্ষণই মারামারি। মানে আপনিও মারামারি করতে পারেন, এটা বিশ্বাস হচ্ছে না। আমাদের ছোটবেলা তো আসলে এভাবেই কাটছে। কিন্তু এখন আসলে একেবারেই বোঝা যায় না যে এত চঞ্চল ছিলেন, তাই না? আমার কিন্তু দেখে আপনাকে মনে হচ্ছে যে বেশ শান্ত একজন মানুষ। অসম্ভব রকমের চঞ্চল ছিলাম, অসম্ভব। আচ্ছা, আর একটু বিস্তারিতভাবে শুনি, পরিবারে সেই সময় আসলে কে কে ছিল এবং কি কি করতে বেশি ভালো লাগতো ভাই বোনদের সঙ্গে মারামারি ছাড়া? ভাই বোন না, যেহেতু আমি মিশনারি স্কুলে পড়ছি, স্কলাস্টিকা, সেন্টার স্কলাস্টিকা গার্লস হাই স্কুল, তো ওইখানে আসলে পড়ার আলাদা একটা প্রেশার, অসম্ভব রকমের একটা প্রেশার থাকে। তো ওইটার পাশাপাশি হলো দেখা গেছে যে সকালে ঘুম থেকে উঠছে, কলিং বেল তার ছিল না, দরজা নক করছে, চোখ খুলছি, স্যারের কাছে পড়া অবস্থায় আম্মু নাস্তা দিত, নাস্তা খেয়ে স্কুল ড্রেস পরে আবার পড়তে বসতাম। স্যার স্কুল শুরু হওয়ার 10 থেকে 15 মিনিট আগে ছুটি দিত। স্কুলে যাওয়ার পরে ক্লাস শেষ, দুপুর 1টায় ছুটি। বাসায় এসে খাওয়া দাওয়া করতে করতে আবার দেখা যায় 3টার দিকে আবার স্যার, মানে সেই একই স্যার। আসলে আমরা 3 ভাই বোন, আমরা এক স্যারের কাছেই পড়ছি। তো এরপরে বিকালবেলা হয়তো বা দেখা গেছে আমার পাশে আমার বান্ধবী থাকতো, তখন ক্রিকেট, তারপরে হলো সাতচারা, যে বোম ফাইট যেটা আর কি, সাতচারা, ওগুলা খেলতাম। ওটা কাইন্ড অফ মেয়েদের ক্রিকেট।
ওইগুলা তারপর? ক্রিকেট, তারপর গোল্লা ছোট, এগুলো ছোটবেলায় খেলা হয়েছে। আচ্ছা। আর এছাড়া বৃহস্পতিবার শুক্রবার দিন আমার আর্ট ক্লাস ছিল, চিটাং শওকত জাহান স্যার, আমি অনেক স্টুডেন্ট ছিলাম তখন। ছবি আঁকতে খুব ভালোবাসতেন হ্যাঁ, আমরা খুব বেশি জেনেছি। পছন্দ করি আমি, স্কেচ খুব বেশি পছন্দ করি, পেন্সিল স্কেচ। সেটা কি এখনো করা হয়? মাঝে মাঝে মানে আমি কোথাও গেলে দেখা যায় যখন বসে থাকি আমি আঁকি। আচ্ছা, তো সুযোগ পেলে আপনাকে আজকেও আমরা আঁকতে চাইতাম। তো বাবা মার প্রসঙ্গে একটু শুনুন। আমার আব্বু মুক্তিযোদ্ধা, আচ্ছা, কি নাম? আনোয়ার হোসেন, আচ্ছা, মুক্তিযোদ্ধা উনি। আর আম্মু গৃহিণী। আম্মুর জন্ম পাকিস্তানে, আমার আম্মু যুদ্ধের পরে দেশে আসছে। আচ্ছা, আমার দাদা নানা দুইজনেই হলো চিটাং 1600 ফরেস্টে জব করতো। দাদা নানা চাচারা মামারা সবাই ফরেস্টে জব করতো আর কি। তো ওইভাবে আব্বু আম্মুর পরিচয়, ওইভাবেই বিয়ে। আচ্ছা। ক্যাটস আইটা কার কাছ থেকে পেয়েছেন? ক্যাটস আই আসলে আমাদের কারোরই নাই, কিন্তু আমারটা কিভাবে জানা হয়েছে আর কি। চোখটা আরো একদমই টোটালি সাদা ছিল, মানে টোটালি ক্যাটস আই ছিল। আচ্ছা। এখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে বয়সের সাথে সাথে আর কি। তো ছোটবেলায় যে অনেক চঞ্চল ছিলেন, উত্তম মধ্যম কি পেয়েছেন? হ্যাঁ, অসম্ভব। আম্মুর ঝাঁটার বাড়ি তো অসম্ভব রকমের ঝাঁটার বাড়ি ছিল, মানে একটু বেশ কম হলেই ঝাঁটার বাড়ি। ছোট মানে সবসময় একটা ঝাঁটা থাকতো আম্মুর কাছে। আচ্ছা, এখন যেমন বাচ্চাদের গায়ে হাতি তোলা যায় না, না। স্কুলে তো অবশ্যই না, তখন বিচার চলে আসে। হ্যাঁ, তো আমিও পছন্দ করি না আসলে হ্যাঁ টোটালি। অবশ্যই। কিন্তু আসলে আপনাদের যে ঝাঁটার বাড়ি, হ্যাঁ, সেটা আপনাকে কতটা কাজে দিয়েছে? ওটা কতটুকু দরকার ছিল? আসলে আমরা ওইভাবেই বড় হয়েছি, দরকার ছিল তখন আম্মুদের কাছে আসলে অন্য কোনো কিছু ছিল না, অন্য কোনোভাবে শাসন ছিল না। যেমন আব্বুকে আমরা খুব ভয় পেতাম। জি। আব্বু কিছুই না, জাস্ট একটু তাকাইলেই হইতো। হ্যাঁ, একটু চোখটা দিয়ে একটু তাকাইছে, আমরা ওইখানে ভাই বোন সব হজম। হ্যাঁ, জি। আব্বু কখনো একটু জোরেও কথা বলতো না, একটু বকাও দিত না। কিন্তু আম্মুর কাছ থেকে হলো কেউ একটু মানে খেলতে গেছে, ওই যে হয় না দৌড়াদৌড়ি করতে করতে, এগুলো আমার চোখে এখনো ভাসে আসলে। আমরা ছোটবেলা আমি যে বাসাটাতে ছিলাম ওইখানে একসাথে আরো 10-12টা ফ্যামিলি ছিল। তো ওখানে সব ছোট বাচ্চারা, ওখানে যে মাঠটা ছিল, উঠানটা ছিল, ওটাতে খেলতাম। তো দৌড় দিতেছি, তো একজনকে ধরছে, গেঞ্জি ছিঁড়ে চলে আসছে। হ্যাঁ, মানে দৌড়ে দৌড়ে যেটা হয়, গেঞ্জি ছিঁড়ে চলে আসছে। চলে আসার পরে আম্মু জাস্ট শুধু বাসায় নিছে, কয়েকটা ঝাঁটা মেরে দিছে, আবার ছেড়ে দিছে। তো আবার এসে কান্নাকাটি শেষ করে আবার এসে থাক, খেলছে। অ্যাকশন সিনে আমরা না চাই। আমরা আপনার জীবনের গল্পগুলো একদম ছবির মতো, সেখানে দুষ্টুমি যেমন আছে, ভালোবাসা, শাসন সব আছে। পাশাপাশি আপনার জীবনে আরো কিছু গল্প আছে যেগুলো আমি একটু দর্শকদের জানাতে চাই, তারপর আবার আপনার কাছে ফিরব। আচ্ছা। দর্শক, জীবন যুদ্ধে হার না মানা একজন সৈনিক আমাদের আজকের অতিথি আফরোজা সুলতানা শিউলি। 1997 সালে থ্যালাসেমিয়া পরবর্তী 2015 সালে ব্লাডে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম অর্থাৎ MDS নামক এক ধরনের ক্যান্সার ধরা পড়ে তার শরীরে। অন্যান্য ওষুধের সাথে কেমোর ইনজেকশন দিতে হবে যতদিন বাঁচবেন। এত কিছুর পরও তিনি ভেঙে পড়েননি। ক্যান্সার সার্ভাইভার শিউলি ন্যাচারাল ডাই নিয়ে দীর্ঘ 1 দশক ধরে পরিচালনা করছেন তার উদ্যোগ জারিন্স ক্রিয়েশন। তিনি মূলত ব্লক এবং ন্যাচারাল ডাই নিয়ে কাজ করেন। শাড়ি, 3 পিস, 2 পিস, ওড়না, স্কার্ফ, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, বেডশিট, পর্দা, কুশন কাভার বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছেন। শাড়ির মধ্যে ন্যাচারাল ডাইয়ের মসলিন, অ্যান্ডি সিল্ক, মলাকা সিল্ক, ক্রেপ সিল্ক এবং সুতি নিয়ে কাজ করছেন। সরাসরি রপ্তানি না হলেও জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া, লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশে যায় তার তৈরি পণ্য। সম্প্রতি কাজের স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন ওয়ান্ডার ওম্যান ক্যাটাগরিতে টেলি MSME সম্মাননা 2024। দর্শক, চলুন তার কাছে আবারও ফিরে। অভিনন্দন আপনার স্বীকৃতির জন্য, সেটা নিয়ে অবশ্যই শুনবো। তবে ছোটবেলা গল্পে ছিলাম, সে সময় আপনি কি ভাবতেন বড় হয়ে কি হবেন? আমি ক্লাস 6-এ আরঙের একটা ড্রেস পরি। আচ্ছা। ক্লাস 6-এ পড়ি, 90 তখন 90s-এ। তখন আসলে আড়ং খুব বেশি ছোট ছিল, অনেক একদমই ছোট ছিল। কিন্তু তখন থেকে ওই যে আড়ংয়ের ড্রেসগুলো দেখে কিংবা আড়ংয়ের প্রোডাক্টগুলো দেখে একটু ইচ্ছা করতো যে এই ধরনের কিছু করব কখনো। কারণ আমার আম্মু খুব সুন্দর হাতের কাজ করতো, আমার নানি খুব সুন্দর হাতের কাজ করতো। তো আমার নানি আমাকে সবসময় ওনার সেলাই করা ড্রেস আমাকে মানে মনে হবে কি যে কোনো একটা শোরুম থেকে নিয়ে আসছে, বোটও করে ড্রেস করে দিত।
এবং আম্মু সবসময় হাতের কাজ করে দিত। তো ওইভাবে করে ক্লাস 9-10-এ যখন পড়ি তখন আসলে যত ঈদ হোক যাই হোক আমি আমার ওই হাতের কাজ করা ড্রেসই পরতাম। তো তখন থেকে আসলে একটা ইচ্ছা যে কখনো কিছু করব, কিন্তু ওইভাবে করে আসলে কখনো যে মানে হাতের কাজ শিখবো করব এই ধরনের কোনো কিছু ছিল না। কিন্তু যখন 97-এ ইন্টার পরীক্ষার সময় অসুস্থ হয়ে যায়, তো তখন ব্লাড দেওয়া যখন শুরু হয় তো আমার পড়াশোনা টোটালি অফ হয়ে যায়। কারণ হিমোগ্লোবিনের বয়সই ছিল আপনার 21 দিন। তখন একটা ধরা পড়ে নাই থ্যালাসেমিয়াটা আসলে ধরা পড়ছে 98-এ। 97 থেকে আমার পড়াশোনাটা বন্ধ ছিল। 98-এ পড়াশোনা বন্ধ ছিল কেন, মানে অসুস্থতার জন্য? হ্যাঁ, ইন্টার পরীক্ষার সময় আমি অজ্ঞান হয়ে যাই। তো এরপর থেকে হসপিটালে ওরা ভর্তি করে, ক্লিনিকে ভর্তি করে, কুমিল্লা ওমেন কলেজে ছিলাম। ভর্তি করার পরে দেখা গেছে যে অক্সিজেন চলতেছে কিংবা ব্লাড, সবসময় ব্লাড, তখন একসাথে 3 ব্যাগ ব্লাড দেয়, কিন্তু কোনোভাবেই ধরা পড়ে না যে হিমোগ্লোবিনটা কেন কম, কোনো ডাক্তারই ধরতে পারে না। তো আব্বু চিটাং নিয়ে আসে, আবার চিটাং যাই, চিটাং আমাদের বাড়ি আছে, চিটাং যাই। যাওয়ার পরে দেখা গেছে আপনার সব ডাক্তারই, যত বড় বড় ডাক্তার আছে সবাইকেই দেখায়, কিন্তু কোথাও কোনো কিছু ধরা পড়ে না। আর তখন আমার যেটা ছিল মাথায় একটু ব্যথা, একটু না আসলে এত ব্যথা ছিল, অনেক সময় অজ্ঞান হয়ে যেত, মাত্রাতিরিক্ত ব্যথা ছিল। তো এরপরে আব্বু ইন্ডিয়াতে নেয়, আম্মুকে দিয়ে ইন্ডিয়াতে পাঠায়। 3 বার পরপর 3 বার ইন্ডিয়াতে যায়, 3 মাস পরপর, কিন্তু মাথার ব্যথা কমে যায়, ব্লাডের কোনো কিছু ধরা পড়ে না। কিন্তু এরপরেও যখন ব্লাড দিতে হয়, বারবার ব্লাড দিতে হয়, তো আব্বু ঢাকাতে ডক্টর রশিদ, পিজিতে ডক্টর রশিদ ছিল তখন, ওনাকে দেখানোর পরে তখনই থ্যালাসেমিয়াটা ধরা পড়ে। কিন্তু ধরা পড়ার পরে উনি বলে দেয় যে যতদিন বাঁচবেন এইভাবে এই ব্লাড মানে হিমোগ্লোবিন যখন 8-এ নামবে ব্লাড দিবেন, এইভাবে করে একটা ট্রিটমেন্ট দেয় আর কি। সেটা বলেছিল 98-এ, এবং তারপর থেকে আপনি কতদিন পর পর? তখন থেকে হলো 21 দিন পর পর 2 ব্যাগ 3 ব্যাগ, মানে যখন যেমন লাগতো ওইভাবে অনেক বছর। মানে এখনো করছেন? এখন হলো না, এখন হলো 2015 থেকে যে কেমন যে ইনজেকশনটা দিই ওটার জন্য ব্লাডটা আসলে তেমন লাগে না, তারপরেও লাগে হয়তো বা বছরে 1-2 ব্যাগ লাগে এই টাইপের। জীবনে তো সবারই উত্থান পতন আসে, অনেক ঘটনা ঘটে যায়, দুর্ঘটনাও ঘটে যায়, কিন্তু সেখান থেকে এত সুন্দর হাসি ছড়িয়ে যাচ্ছেন, সেটি আমাদের জন্য অনেক বেশি সাহস যোগাচ্ছে। সে সময়ের কথা শুনি, যখন আপনার অসুস্থ হয়ে গেলেন, পড়াশোনা বন্ধ হয়ে গেল, সে সময় তো আপনার বয়স খুবই কম ছিল, তখন আসলে কি ভয় পাননি শুরুতে? না, আসলে যখন আমার অসুখটা ধরা পড়ে তখন থ্যালাসেমিয়ার একজন মানে একটা বাংলাদেশে একটা মেয়ের থ্যালাসেমিয়া ধরা পড়ে, ওইটা নিয়ে পেপারে খুব লেখা হয়। আমাদের সময়কার যে রিঙ্গো, তারপর আমাদের যে যত ব্যান্ড আছে আর কি, মাইলস, ফিডব্যাক, ওরা সবাই একটা ওপেন এয়ার কনসার্ট করে ওই মেয়েরকে হেল্প করার জন্য। তো ওইটা নিয়ে পেপারে খুব লেখালেখি হয়। তো আমরা আবার একটু ওইসবে একটু বেশি আগ্রহ ছিল, পড়তাম, আব্বু সবসময় পড়তো, আমাদেরকেও পড়তে দিত। তো থ্যালাসেমিয়া সম্বন্ধে মোটামুটি একটা ধারণা ছিল। তো আমার যে আসলে থ্যালাসেমিয়া হবে কিংবা এই টাইপের কোনো কিছু তো জানতাম না, কিন্তু যখন ধরা পড়ে, যেদিন রিপোর্টটা যখন দেয় তখন আম্মুকে আমি বলি যে আম্মু আজকে যদি রিপোর্টে যদি ধরেন আমার আসলো থ্যালাসেমিয়া, ফার্স্টে বলছি যে আপনার লিকিউমিয়া আসলো, তো আম্মু বলছে না, লিকিউমিয়ার তো ট্রিটমেন্ট আছে, সমস্যা নাই। তা বলছে আম্মু যদি থ্যালাসেমিয়া ধরা পড়ে, থ্যালাসেমিয়া তো কোনো ট্রিটমেন্ট নাই। তো আম্মু বললো না, এমন হবে না, আমার একটা মেয়ে, আল্লাহ এমন করবে না। কিন্তু আমার যখন থ্যালাসেমিয়া ধরা পড়লো, সেই মানে যেই দিন ধরা পড়ছে সেই দিনটা আমি বলবো আমি সারা রাত ঘুমাই নাই। ফার্স্ট ঢাকায় ছিলাম, ঢাকাতে ধরো আমার চাচার বাসায় ছিলাম, সারা রাত আমি বারান্দায় দাঁড়াইছিলাম, শুধু একটাই মানে অস্থির লাগতেছিল ভিতরে একটা কেমন। চিটাং গেলাম, পরের দিনই চিটাং গেলাম। চিটাং যাওয়ার পরে আব্বু ফার্স্টে চুপচাপ আমাকে জড়াই ধরে বলতেছে যে আম্মু কোনো সমস্যা নাই, আব্বু যতটুকু পারি আব্বু চেষ্টা করব, যেখানে আছে আব্বু মানে যেখানে ট্রিটমেন্ট আছে আব্বু নিয়ে যাব। তো আমি কোনো কিচ্ছু বলি নাই আব্বুকে। কিন্তু পরদিন সকালবেলা মানে চিটাং যেদিন গেছি সেদিন একদম পুরা ঘর চুপচাপ। আমার যে ছোট ভাইটা, ওর তখন 6 বছর বয়স, ও চুপচাপ, ও কিন্তু জানতো যে থ্যালাসেমিয়া একটা মানে খারাপ একটা অসুখ, যেটাতে বাঁচবে না, ওর বোন বাঁচবে না, ওইটা জানতো, কারণ ডাক্তার ক্লিয়ারলি বলে দিয়েছিল আপনার মেয়ে হয়তো বা বেশি দিন বাঁচবে না এই টাইপের। তো
পরের দিন আব্বু যখন অফিসে যায় আমি খুব কান্না করি, অসম্ভব রকমের কান্না করি। এবং আমার লাইফে এই গত 98 থেকে এখন পর্যন্ত আমার অসুখ নিয়ে আমি ওই একদিনই কান্না করছিলাম। আচ্ছা, আমি আর কখনোই কান্না করি নাই। একদম ওই দিনই জাস্ট কিছুক্ষণ কান্না করছি, কান্না করার পর আমি চুপ হয়ে গেছি। এরপরে আব্বু আমাকে বলছে যে শবে বরাত ছিল, আব্বু নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে আমার মাথায় ফু দিচ্ছে আর বলছে যে আম্মু মানে মানুষের তো হায়াত মতের কোনো বিশ্বাস নাই, কে কখন কি হয় মনে সাহস রাখো। তখন আব্বু মানুষ তো মরবেই, হয় আপনি কিছুদিন আগে মরবেন নাহলে আমি কিছুদিন আগে মরবো, কিন্তু মানুষ তো মরবে, এটা নিয়ে আমার কোনো মানে তেমন কোনো ইয়া নেই। এরপরে যখন আমি ডাক্তারের কাছে যাওয়া শুরু করলাম তখন দেখা গেছে আমি 7 দিন আর 7 দিনই মাহবুব আঙ্কেলের কাছে যাই, প্রফেসর মাহবুব রহমান ওনার কাছে যাই। তো আমি আসলে সবচেয়ে বেশি শক্ত হওয়ার কারণ হলো আমি যখন ওনার কাছে যাই তখন যাই দেখি যে আপনার 3-4 বছরের বাচ্চারা কেমো দিচ্ছে। আচ্ছা, 3-4 বছরের? লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, 3-4 বছরের বাচ্চা। তো তখন আমি চিন্তা করলাম, আমি আমার আম্মুকে তখন বলি যে আম্মু দেখেন আপনারা এত কান্নাকাটি করতেছেন। আমার আম্মু খুব মন খারাপ করতো, সারাক্ষণ দোয়া দরুদ পড়ে পড়ে আমার মাথায় ফু দিত, সারা রাত আমাকে নিয়ে বসে থাকতো, সারা রাত সজাগ থাকতো আমার আম্মু। তো তখন আমি আম্মুকে বললাম যে আম্মু দেখেন এই যে ছোট ছোট বাচ্চা, আমি তো আমার লাইফে 17 বছর পার করছি, বাচ্চাগুলো তো কিছুই দেখে নাই, 3 বছর মাত্র, 4 বছর। এরপর থেকে না আমি এমনিই শক্ত হয়ে গেছি। আমার আর মানে থ্যালাসেমিয়া নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ইয়া ছিল না যে আমি বাঁচবো মরবো। তখন আব্বুকে বলি যে আব্বু মানে আমি কিছু করব, কারণ ব্লাড দেওয়ারও কিছু সাইড এফেক্ট তো থাকে, যেহেতু আপনার 21 দিন পর পর ব্লাড দেন, আপনি একদম টোটালি বিছানায় ব্লাড রিয়াকশন হয়, অনেক ইয়া থাকে। তো আব্বুকে বললাম আব্বু যেহেতু আমার পড়াশোনা বন্ধ, কিছু করি, কিন্তু আমার আব্বু আমাকে কিছু করতে দিবে না, আমার শুধু রুটিন হলো খাও ঘুমাও, আর কোনো কিছুই না। তারপর খুবই রিকোয়েস্ট করে, আমার আব্বুকে খুবই রিকোয়েস্ট করে যুব উন্নয়নে ভর্তি হই। আচ্ছা, এটি কেন? এটা যুব উন্নয়নে ভর্তি হই ব্লক বাটিক ন্যাচারাল ডাই এটা শেখার জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে আসছি। তার আগে মানে আমার খুব ভালো লাগছে যে ছোট ছোট শিশুরা তাকে সাহস জুগিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে, এবং আপনি পরবর্তীতে কত কত মেয়ে, কত কত পিছিয়ে পড়া মানুষকে কিংবা অসহায় মানুষকে আপনি হাসি বিলিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে সুস্মিতা, তাই না? আমার তো খুবই ভালো লাগছে, এবং ওনার এই যে মনের জোর এবং ধৈর্য, এত বছর ধরে উনি এই যুদ্ধটা লড়ে যাচ্ছে এবং হাসি মুখে। আজকে আপনি যখন এই গল্পগুলো বলছেন হাসি মুখে, এতটা সহজ আসলে ছিল না, কিন্তু আপনার এই হাসি মুখ আজকে হয়তো আরো অনেককে সাহস যোগাবে। এই পরিস্থিতিতে যারা আছেন তারাও হয়তো সামনে এগিয়ে যাওয়ার শক্তি পাবেন। আঁকাআঁকি এবং এই যে ক্রিয়েটিভ কাজগুলোর প্রতি আপনার একটা ভালোবাসা ছিল, আপনি বলছিলেন যে আপনার মা নানি তারা নিজে হাতে জামা তৈরি করত, এবং সেটা দেখে কি পরবর্তীতে আপনার এই অনুপ্রেরণা যে যুব উন্নয়নে ভর্তি হবেন, কিছু শিখবেন? হ্যাঁ, কিছু শেখার মানে এটাই যে আম্মু করতো, ওটা তো আপনি সেলাইটা শিখতে পারবেন, সেলাইটা ছাড়া তো অন্য কিছু ছিল না আর কি। ওরা তো অন্য কিছু করতো না, সেলাইটাই করতো বিভিন্ন রকমের। আমার নানির কাঁথাগুলো দেখলে মানে এখনকার ওই যে একদম ছোট ছোট সেলাই করে কাঁথার ডিজাইনগুলো করা, খুব সুন্দর করে ফুল টুল করা, তো ওইগুলো দেখে আসলে ইন্সপায়ার্ড যে ওই ধরনের কিছু করব। তো যেহেতু সেলাইটা পারি, এই ডিজাইনগুলো করতে পারি, এটা ছাড়া যেটা ছিল ব্লক বাটিক ন্যাচারাল ডাই ওইটাই পারতাম না, তো ওইটা শিখতে চাইছিলাম আর কি। আচ্ছা, এবং শেখা আপনি শুরু করলেন, তার পাশাপাশি আপনার চিকিৎসাও চলছে। আপনি বলছিলেন যে রক্ত দিতে হতো 21 দিন পর পর। সেই সময় আসলে এই যে শেখা, নতুন কিছু করার চেষ্টা, তার সঙ্গে এই শারীরিক অসুস্থতা, দুটোকে আসলে সমন্বয় করা হতো কিভাবে? আমি আসলে শেখাটা বলতে আমি ওখানে হাতে কলমে কিছু শিখি নাই, চোখ দিয়ে দেখছি জাস্ট। কারণ আমার তো স্মেল প্রবলেম আছে, যে ব্লাড দেওয়া থেকে শুরু করে কিছু অনেক বললাম না সাইড এফেক্ট হয়, তো ওটার মধ্যে সবচেয়ে বড় যে এফেক্টটা আমার হয়েছে ওটা হলো স্মেল প্রবলেম। আমি যে কোনো গন্ধ খুব ফাস্ট পাই, ওই জিনিসগুলো আমি সহ্য করতে পারি না, খুব বেশি গন্ধ হয় আর কি। তো ব্লকে কিংবা বাটিকে আপনি যাই করেন ডাইয়ে, ওটা আলাদা একটা গন্ধ, মানে মাত্রাতিরিক্ত একটা গন্ধ আছে। তো ধরেন দূরে করতো, আমি এখান থেকে দেখতাম। আমার আব্বু ওদেরকে একটা রিকোয়েস্ট করছিল যে আমার মেয়ে মানে ওইভাবে করে তো শিখতে পারবে না, যতটুকু শিখে। ওরা তো ধরেন প্রত্যেকটা স্টুডেন্টকে ওরা ধরে ধরে শেখায়, কিন্তু শুধু আমি একটু এক্সেপশনাল ছিলাম যে আমি দূরে বসে বসে ওরা যা কাজ করতো জাস্ট লিখতাম,
কি করতেছে লিখতাম এবং চোখে দেখে শেখা, এবং পরবর্তীতে ওইটা আমি কাজে লাগাইছি আর কি। মানে দূর থেকে চোখে দেখে এত কিছু শিখে গেলেন, মাশাআল্লাহ। মানে খুব ভালো লাগছে। হ্যাঁ, তো এই যে আপনি যুব উন্নয়নে যাবেন, এই চিন্তাটা তো শুধুমাত্র আপনারই ছিল। হ্যাঁ। তো সেখানে যেতে হবে সেটা কেন মনে হলো আপনার? না, যুব উন্নয়নে তখন এখন যেমন এসএমই আছে কিংবা বেসিক, তখন এত কিছু তো ছিল না, আর মাথায় শুধু ওই যুব উন্নয়নটাই, আশেপাশে যুব উন্নয়ন দেখছি, ওই যুব উন্নয়নটাই ছিল আর কি। আচ্ছা। আর ওটা আমার বাসার কাছেই ছিল, কাছে না, খুব বেশি কাছে না, কিন্তু মোটামুটি কাছে ছিল। তারপরে দেখে দেখে কতদিনে শিখে গেলেন? ওটা 6 মাসের একটা কোর্স ছিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে হলো নিজে নিজে শুরু করলাম, আম্মুকে শাড়ি করে দিলাম, আমি ড্রেস করলাম, এভাবে করে শুরু করলাম। আমার বড় মামির কিছু কুশন কভার টভার এগুলো করে দিলাম। সেই সময় কি রঙের কোনো ব্যবহার হতো না, মানে স্মেল ইস্যু ছিল না? হ্যাঁ, স্মেল ইস্যু ছিল, মানে অল্প অল্প করে করতাম আর কি, কিংবা দূর করে কেউকে দিয়ে একটু মিশাতাম, এইভাবে করে করে করতাম আর কি। আচ্ছা। এবং নিজে ঘরেই এই কাজগুলো করতে শুরু করলেন। পরবর্তীতে আরো বড় পরিসরে করবেন, এই চিন্তাটা কখন মাথায় আসলো? এটা আসলে হলো, এটা ফার্স্টে আসলো আমার বিয়ের পর। বিয়ের পরে যখন আমি আমার শ্বশুরবাড়িতে কুশন কভার আর সোফার ম্যাটটা করি, তখন আমার শ্বশুরবাড়িতে খুব প্রশংসা করলো, আমার শাশুড়ি খুবই প্রশংসা করলো, এবং আত্মীয় স্বজন যারা রোজার ঈদ ছিল, রোজার ঈদে বাসায় আসলো, সবাই খুব প্রশংসা করলো যে খুবই সুন্দর। তো তখন থেকে একটু আগ্রহ জমলো যে একটু বড় করে করি, বড় করে না, তখন আমি নিজেই করতাম, কিন্তু 2010-এ যেটা করি তখন থেকে আমি আসলে বড় করে করি। তখন থেকে আমি ব্লকের জন্য আলাদা করে 4 জন ছিল, ওরা আমার ব্লকটা করে দিত, কারণ ব্লক যে প্রেশারটা দিয়ে করতে হয় ওটা তো আমি করতে পারি না। আচ্ছা, আরেকটু পেছনে যাই। যখন প্রথম আপনি 6 মাস পরে শিখে বাড়িতে করলেন মায়ের জন্য, আরেকটা কার জন্য করেছিলেন? আমার বড় মামির জন্য। বড় মামির জন্য। তো তাদের ফিডব্যাক কি ছিল জিনিসটা? আমার আম্মু তো খুশি আসলে, আমার আম্মু কিংবা আমার মামি ওরা খুবই খুশি, ওরা অসম্ভব রকমের খুশি ছিল যে আমি কিছু করতেছি। এবং যে মা আসলে সারা রাত জেগে থাকতো, হ্যাঁ, আমার আম্মু আমার সারা রাত কিন্তু আমার মাথার কাছে বসে থাকতো, আমি ঘুম ভেঙে ভেঙে এটা দেখছি। এবং সেই মেয়ে যখন তাকে নিজ হাতে একটা উপহার দিচ্ছে, সেই অনুভূতি আসলে তিনি নিশ্চয়ই ভাষায় ব্যক্ত করতে পারেন না। হ্যাঁ, তারপরে আপনি ধীরে ধীরে সবার জন্য করলেন। বাবাকে দিয়েছিলেন পাঞ্জাবি শেষ সময়? তখন দিই নাই, পরে করছি। যে বাবার এত আপত্তি ছিল আপনার শেখানি, সেই আব্বু বাবার তো প্রতিক্রিয়া কি ছিল? খুবই রাগ ছিল আসলে, কারণ উনি আসলে করতে পারতেছিলেন, আমি ঘর থেকে বাইরে যাব, বের হব, কারণ আমি কোনো কিছু সহ্য করতে পারতাম না, কোনো কিছুই সহ্য করতে পারতাম না, আর খুবই উইক ছিলাম। তো এই জন্য আব্বু আসলে একদম টোটালি পছন্দ করা নাই কিংবা চায় নাই যে আমি কিছু শিখি, কোথাও যাই। আচ্ছা, তারপরে আপনি যখন আপনার বিয়ের সিদ্ধান্ত নিলেন কবে? আমার আসলে প্রেম করে বিয়ে। এই গল্পটাতে তাহলে আমরা আরো একটু বিস্তারিত শুনতে চাই। আচ্ছা, যে মানে সিনেমার মতো। খুবই ছোটবেলার প্রেম, খুবই ছোটবেলা, মানে তখন আসলে প্রেম না, ভালো লাগা। হ্যাঁ, ভালো লাগা। প্রেম বলতে কোনো কিছুই ছিল না, তখন হলো ভালো লাগা, সেটা হলো 91-এ। আচ্ছা, খুবই ছোট, আমি ক্লাস 7-এ পড়ি। তারপর সেটা ভালোবাসায় ফুল ফুটলো কবে? ওইটা হলো ক্লাস 9-10-এর দিকে, 9-9-এ। চিঠি লিখে নিশ্চয়? হ্যাঁ, তখন থেকে ক্লাস 7 থেকে ছোট ছোট চিরকুট ছিল, চিঠি ছিল, এবং ওই চিঠিগুলো আমার কাছে এখনো আছে। আচ্ছা, চিঠির উপরে কি লেখা থাকতো? শিউলি মালা? না, আমাদের চিঠিগুলো খুবই টাইপের, যে আমার আব্বু এটা বলছে, আমার আম্মু এটা বলছে, তার বাবা এটা বলছে, তার মানে বর্তমানে আমরা যে ফোনে দরকারি আলাপগুলো শুনি, সেই সময় আসলে চিঠিতেই সেটা এই টাইপের ছিল। এই যে পরে আপনার এই অসুখটা ধরা পড়লো, সেই সময় তো তার সঙ্গে আপনার প্রেমের সম্পর্কটা চলছে, তার প্রতিক্রিয়া কি ছিল? আমার মনে হয় এই প্রশ্নটি এসেছে। দেখেছো কত মিল। সেগুলো আমার যেদিন ধরা পড়ছে তার পরপরই আমার বার্থডে ছিল, তো ও আমার বাসায় 21 জুলাই। হ্যাঁ, বার্থডে ছিল, তো বার্থডেতে ও গেছে। পরে তখন আসলে আমি অনেক অসুস্থ ছিলাম, তো বার্থডেতে গেছে, যাওয়ার পরে আমি ওকে জাস্ট রিপোর্টটা হাতে দিয়েছি, হাতে দিয়ে বলছে যে আসলে সম্ভব না এভাবে। হ্যাঁ, তো ও কিছুই বুঝে নাই, সে রিপোর্টটা হাতে নিয়ে কিছুক্ষণ বসেছিল, বসে থাকার পরে বলে কি, আমি বলছি না, আমি তো আসলে মানে কতদিন বাঁচবো তার কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক এইভাবেই আপনি তখন তো আপনি করেই বলতাম, আপনি সরে যান। তো বললো কেন? আমি বলছি আমি তো আসলে বাঁচবো না, দেখি।
ঠিক আছে, তখন সে আসলে আমার জন্য সে অনেক স্যাক্রিফাইস করছে, সত্যি কথা। সে আইসিএম এর স্টুডেন্ট ছিল, তার সে আইসিএম এ ছেড়ে দিয়ে সে সানোয়ারা কর্পোরেশন একটা জবে ঢুকে, খুবই ছোট অ্যাকাউন্টসে। কেন ছেড়েছিল? কেন? বিয়ে করার জন্য। আচ্ছা, যেহেতু ছেলে কিছু না করলে আব্বু বিয়ে দিবে না, আমাদের পাশেই থাকতো, একই এলাকায় আমরা, তো বিয়ে দিবে না, এই জন্য হলো সে আইসিএম এ ছেড়ে দিছে। আইসিএম এ ছেড়ে দিয়ে সে জবে ঢুকছে, এবং আমার প্রত্যেক ব্যাগ ব্লাড সেই জোগাড় করতো। হ্যাঁ, এখন সেটা যেটাই হোক সেই জোগাড় করতো। আমার আব্বু খুব নার্ভাস হয়ে যেত, আমার আব্বু সহ্য করতে পারতো না আসলে। যখনই দেখা যেত যে ব্লাড লাগতেছে, আব্বু খুবই নার্ভাস, মানে কোথায় পাবে ব্লাডটা, আব্বু চিন্তা করতো। আমার ছোট মামা ব্লাড দিত, কিন্তু আসলে আমার হলো প্রত্যেক সময় নতুন নতুন ব্লাড লাগতো। আমার নিজের ভাইয়ের ব্লাড, আমার মেজো ভাইয়ের ব্লাড আমাকে রিয়াকশন করে। এরপর থেকে হলো ডাক্তারের কথা যে প্রত্যেকবার নতুন নতুন ব্লাড দিবেন। তো নতুন নতুন ব্লাড তো আর এত পাওয়া যায় না। আপনি যখন বি পজিটিভ নর্মাল একটা মানে খুবই কমন ব্লাড গ্রুপ, কিন্তু আপনি যখন 21 দিন পর পর দিবেন তখন কিন্তু আপনি আর পাবেন না। আর যখন আপনি মানে নতুন নতুন ব্লাড লাগবে, তখন আপনি কোথায় পাবেন, কোথায় খুঁজবেন? তো সে তার অফিসে, সানোয়ারা কর্পোরেশনে তার অফিসে যারা আছে সবাইকে ধরে নিয়ে আসতো, ধরতে গেলে। খুব চমৎকার গল্প শুনছিলাম, সেই গল্পেই আবারও ফিরতে চাই যে খুবই অসাধারণ একটি ব্যাপার যে এত কিছু জেনে, এই কঠিন সত্যটা জেনেও যে মানুষটি আপনার হাত ধরে থেকেছে, এখন পর্যন্ত আছে, তার কথা আরও একটু জানতে চাই যে এই যে আপনার চিকিৎসা এবং যে সময়টাতে আসলে আপনি বিয়ে করলেন, সেই সময়টাতে তার বয়স কত ছিল? আপনার তো খুবই কম ছিল, সে আপনার থেকে কত বড় ছিল? ও আমার 3 বছরের বড়, ওর মনে হয় 23-24 চলতেছে। তার মানে খুব একটা আসলে ছেলেদের বিয়ের বয়স অনুযায়ী বলা যায় যে কমই ছিল। আচ্ছা, বাবা আপনার পরে মেনে নিয়েছিল তাকে, যে রক্ত কালেক্ট করে নিয়ে আসতে তাকে? হ্যাঁ, বাহ, চমৎকার। এবং এই যে বাকি জীবনের রক্ত সংগ্রহ করে নিয়ে আসার দায়িত্বটা সে হাতে তুলে নিল, এবং এখন পর্যন্ত সে আপনার হাত ধরেই আছে। সেই সময় আসলে তার জন্য তো খুব একটা কঠিন চ্যালেঞ্জ, এত কম বয়সে এত বড় দায়িত্ব সে কিভাবে গ্রহণ করেছিল? কঠিন হয়ে যায় না? আচ্ছা, সেটি আমরা নাই শুনি, তবে এতটুকু আমরা বুঝতে পারছি যে বলে না যে ভালোবাসা পালায় যখনই সংসার করে। হ্যাঁ, অনেক সময় অনেক বন্ধুত্ব এবং ভালোবাসা নষ্ট হয়ে যায় বিয়ে করলে। আপনার ক্ষেত্রে সেটি কি হয়েছে? না, আমার ক্ষেত্রে আসলে ওই ধরনের কিছুই হয় নাই। যেমন গত 25 বছরে সে কখনো আমাকে বলে নাই যে তুমি অসুস্থ, এই জিনিসটা সে মুখ দিয়ে কখনো বের করে নাই। কিংবা আমার হয় না, এই যে ক্যামোর ইঞ্জেকশন আনছি, নষ্ট হয়ে গেছে, মানে গাফিলতি করছি, একটু দিতে দেরি করলাম, কিংবা নর্মাল ফ্রিজের জায়গায় ডিপ ফ্রিজে ঢুকাই ফেলছে কেউ, নষ্ট হয়ে গেছে। এরপরে আবার সেই দিনে, এটা রিসেন্টলি ঘটনা হয়েছে, পরপর 4টা ইঞ্জেকশন আমার নষ্ট হয়ে গেছে, আনানোর পরেও আবার নষ্ট হয়ে গেছে ক্যারি করতে গিয়ে। কিন্তু বলে নাই যে তোমার জন্য আমার এই টাকাটা খরচ হয়ে গেছে, কারণ আপনার 4টা ইঞ্জেকশনের তো এক্সপেন্সিভ অনেক, এটা যেহেতু আমাদের দেশে পাওয়া যায় না, এটা ইন্ডিয়া থেকে আনতে হয়। তো কখনোই তো আমাকে এই ধরনের বলে নাই যে তুমি অসুস্থ, এই জিনিসটা সে কখনোই বলে নাই। আসলে আপনার থেকে যেমন অনেক কিছু আমরা শিখেছি, তার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। আমাদের রাঙা সকাল পরিবার পক্ষ থেকে তাকেও স্যালুট জানাই, কারণ জগতে সৃষ্ট যা কল্যাণকর, অর্ধেক তা করিয়াছে নারী, অর্ধেক তার নর। এবং আপনারা দুজনই সেই বার্তা সমাজকে দিয়ে যাচ্ছেন। আমরা একটু আপনার উদ্যোক্তা জীবনের গল্পে আবার ফিরতে চাই। সেটি কবে শুরু হয়েছিল? এটা আসলে আমি 2000-তে একবার শুরু করি, তখন তো জারিন নামে ছিল না, তখন নর্মালি এমনি করতাম। তখন 2004-এর দিকে এটা বন্ধ করে দিই, অল্প কিছুদিন ছিল এটা। 2010-এ আবার শুরু করি, আর 2007-এ আমার মেয়ে হয় জারিন। তো 2010-এ শুরু করি। 10-এ শুরু করার পরে তখন হলো স্কুলে, বা ছেলে আমার স্কুলে ছিল, উইলসে পড়তো, তখন গার্ডিয়ানরা আমরা সব বসে থাকতাম। তো বসে বসে আমার চিন্তাধারা ছিল যে বসে বসে আসলে আমরা বসে বসে গার্ডিয়ানরা যা করি, গসিপিং করি, তো ওইটা না করে আমি হলো কাজ করতাম, চাদর বাঁধাই করতাম, ছোট ছোট করে চাদর বাঁধাই করতাম। বাঁধাই স্কুলে আমি ওই সময়টাই কাজে লাগাইতাম আসলে, বা চাদর বাঁধাই করতাম, পর্দা বাঁধতাম, এগুলো করে ওই স্কুলে বসে বসে বেঁধে বাসায় এসে রং করতাম।
আচ্ছা, ডাই করতাম আর কি। তো মানে স্কুলে আপনি কখনো বসে থাকার পাত্র নয় এবং আপনি সব সময় প্রতিটা সময় প্রোডাক্টিভ ভাবে খরচ হ্যাঁ, করতে যেমন চান। এখন আমি মোবাইলে মানুষ যেটা করে ফেসবুক ঘাটাঘাটি করে, এটা করে সেটা করে, আমি এটা না করে ফেসবুক দেখি, কিন্তু আমি ফেসবুকে ওই ধরনের কোনো কিছু রং দেখেন কিংবা হ্যাঁ, আমি কোনো হলাম কাজের গুগলে ঢুকি, আমি কাজ দেখি, পিন্টারেস্টে ঢুকে কাজ দেখি, এই টাইপের কিছু আর কি, নতুন কিছু আসছে কিংবা নতুন কোনো ডিজাইন করা যায় কিনা, এই টাইপের এগুলো করি। চমৎকার। চমৎকার। এবং এই যে সৃষ্টিশীলতার ব্যাপারটা আসলে আপনার মধ্যে ভীষণভাবে আছে, সেটা আমরা বুঝতেই পারছি। এবারে একটু আপনার কাজের জায়গা থেকে সরে একটা অন্যরকম প্রশ্নে যেতে চাই, যে এমনিতেই আপনার শরীরে এত কঠিন একটা ব্যাধি, তারপরে মা হওয়া, জটিলতা কি কি ভোগ করতে হয়েছিল বা কতটা কঠিন সেই সময়টা ছিল আপনার জন্য? আমার আসলে সত্যি কথা, আমার বাচ্চা নিয়ে নিষেধ, আমার টোটালি নিষেধ বাচ্চা নেওয়া। তো ছেলে হলো, ছেলে যখন হয় তখন তো আমার ফার্স্ট বেবি আসলে। আপনার কতজন বেবি? দুইজন। আচ্ছা, এক ছেলে এক মেয়ে। প্রথম ছেলে আচ্ছা, 2001-এ হয় ও। মানে আপনার বিয়ের পরের বছর? হ্যাঁ, পরের বছর 2001-এ হয়। তো তখন আসলে ডাক্তাররা বলে দিয়েছিল যে হয়তো আমি বাঁচবো না, কারণ আমার দুইটা বেবি প্রিম্যাচিওর। আচ্ছা, ছেলেও 7 মাসে, মেয়েও 7 মাসে। ছেলের সময় হলো ও রিকভারি করে গেছে আসলে, ছেলে হিসেবে হয়তো বা ও রিকভারি, ওর ওয়েট খুব কম ছিল, 2 কেজির কম ছিল ওর ওয়েট, কিন্তু ইনকিউবেটরে খুব কম সময় ছিল, 3-4 ঘন্টার মতো সে ইনকিউবেটরে ছিল। কিন্তু ওর সময় অনেক বেশি আমার কষ্ট ছিল, কারণ শরীরে পানি, 3 মাস থেকে শরীরে পানি ছিল, এবং যে তখন যেটা হয় প্রেগনেন্সি অবস্থায় ব্লাডটা কাজ করে না টোটালি, আপনার টোটালি ব্লাড কাজ করে না। 21 দিনের জায়গায় ওই ব্লাডটা 10 দিনও যায় না। আপনি 2 ব্যাগ দেন, 3 ব্যাগ দেন, ব্লাডটা অনেক বেশি লাগে। তো দেখা গেছে আপনার প্রত্যেক দিন আমাকে হয়তো হাসপাতালে নিতে হয়, কিছু না কিছু করতে হয়। তো ছেলে হওয়ার পরে যেহেতু ডাক্তার একদম লিখিত যে আমি বাচ্চা নিতে পারবো না, 2006-এর দিকে আমার হাজব্যান্ডের খুব 6-এ ওর মানে খুব জ্বর হয়েছে, তো সে জ্বরের ঘরে বলতেছে আর কি যে ছেলেকে ডাকলো, ছেলে আসে নাই। তো না আসার পরে জ্বরের ঘরে বলছে কি, শিলে আজকে যদি আমার একটা মেয়ে থাকতো দেখো, আসতো আমার কাছে আসতো। তখন আমার মানে মনের ভিতরে একটা খুব খারাপ লাগছে যে আমি যদি সুস্থ হতাম তাহলে তো সে বলতে পারতো না, সে অবশ্যই বেবি নিতে পারতো। তেমন সে দেখি আল্লাহ কি করে, আল্লাহর হুকুমে কি আছে। তখন আমি কনসেপ্ট করার পরে, কিন্তু হ্যাঁ ওইটা হলো ডাক্তারও মাহবুব আঙ্কেল যেটা, তখন উনি ভাবে না যে আমার এত কষ্ট হবে, এই পরিমাণ কষ্ট হবে। আমার লেবার পেন উঠে গেছিলো 3 মাসে, লেবার পেন উঠে গেছিলো, আমি এক কদমও হাঁটতে পারতাম না, টোটালি হাঁটাচলা করতে পারতাম না। তো ডাক্তার বলছে যে যদি আপনারা এই বেবিটা চান, ফার্স্ট কথা হলো বাচ্চা কেন নিছো? তো আমি বললাম আমার মেয়ের খুব শখ। তো আল্লাহ তোমাকে একটা ছেলে দিছে, তারপরেও তুমি আবার কেন বাচ্চা নিছো? কারণ তুমি জানো যে তুমি মারা যাবা। আমার মেয়ের খুব শখ। আমি আর সেকেন্ড কোনো কথা বলি না। যদি আবার ছেলে হতো? আমি জানি না আসলে। তারপর আমার মেয়ের খুব শখ। তো এখন এমন হয়েছে, আমি আলট্রাসোনোগ্রাফি করতে গেছি 4 মাসের সময়, তখন ডাক্তারকে আমি জিজ্ঞেস করতেছি, বলকে আপনি বাচ্চা কেন নিয়েছেন? বলছে আমার মেয়ের খুব শখ। আপনি জানেন আপনি মারা যাবেন, কারণ এত কন্ট্রাকশন হতো, মানে খুব বেশি পেন ছিল তখন। তখন উনি আমাকে বলে না, বুঝছেন? হ্যাঁ। তো 5.5 মাসের সময় আবার যখন গেছি, তখন উনি আমাকে, আমি বলছি আপনার বলেন না কেন যে আমার কি হবে, ছেলে হবে না মেয়ে হবে? যেহেতু আমার ফার্স্ট একটা ছেলে আছে, আপনি আমাকে বলতে পারেন, কিন্তু আমাকে বলে না। আমি যখন মুখ কালো করে বেরোয় আসতেছি, বলে আপা আপনার না মেয়ে হবে। তার মানে আল্লাহ সত্যিই আপনার সেই চাওয়াটা পূরণ করেছে। হ্যাঁ। এবং এই বাচ্চাটিকে সুস্থভাবে, এই বাচ্চাটা আসলে সুস্থভাবে হয় নাই। ও 7 মাস, ওর যেদিন 7 মাসে পড়ছে, আমি 6 মাসের সময় আমাকে সেন্ট্রালে ভর্তি করা হয়েছে। সেন্ট্রালের লেবার রুমের যে অবজারভেশন আছে, ওটাতে পুরো 1 মাস ছিলাম। ওরা একটা ইঞ্জেকশন আমাকে দিয়ে রাখতো, ইঞ্জেকশনটা বন্ধ করতে পারতো না কোনোভাবে, ইঞ্জেকশনটা বন্ধ করলে লেবার পেন উঠে যেত। তো পুরো সম্পূর্ণ 1 মাস অবজারভেশনে রাখার পরে আপনার 7 মাসে যেদিন পড়ছে সেদিন সিজার করছে, কিন্তু আমার একলামশিয়া চলে আসছিল। একলামশিয়া আসার পরে ওটিতে ঢুকাইছে, ঢুকানোর পরে বলে দিছে যে যে কোনো একজন ফেরত আসবে, হয় 2জনেই না আসতে পারে, কিংবা আসলে যদিও আসে 1জন আসবে। তারপর আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ সবকিছু হয়েছে। এখন ওরা কোথায় পড়ছে?
ছেলে এখন অস্ট্রেলিয়াতে আছে, ও সাইবার সিকিউরিটি নিয়ে ব্যাচেলর করতেছে, বাহ। সিডনিতে আছে ম্যাকিউরি ইউনিভার্সিটিতে আর কি। আর মেয়ে হলো এ লেভেলে। তারা কি ওদের জন্মের হিস্ট্রি গুলো জানে যে কি কি আপনাকে ফেস মেয়ে করতে মোটামুটি হয়েছে? জানে, ছেলে খুব অল্প জানে। আপনার মেয়ে এখন বর্তমানে পড়াশোনা করছে এবং মেয়ের কি আপনার কাজের প্রতি আগ্রহ আছে? হ্যাঁ সাহায্য করে বা চেষ্টা করে? হ্যাঁ, যখন আমি যে ফেয়ার টেয়ার করি মাঝে মাঝে যায়। এবং আপনার মা যেমন আপনাকে হাতে তৈরি করে জামা দিত, আপনিও নিশ্চয়ই আপনার হ্যাঁ। মেয়েকে দেন। চমৎকার। এবার একটু জানতে চাই যে মেয়ের নামে আপনার এই পথ চলা শুরু হলো নতুন করে, সেই পথ চলাতে আবার একটু ফিরি। 2010-এ আপনার মেয়ের নামে আপনি আবার কাজটা শুরু করলেন, একটু শুনি সেই সময় আপনার সঙ্গে কি আরো কেউ ছিল নাকি একাই শুরু করলেন? না, তখন আসলে একাই শুরু করলাম। আমি আসলে এখন পর্যন্ত একাই আচ্ছা। একাই শুরু করছি। একাই শুরু করার পরে যে ব্লকের জন্য, যেহেতু চাদর ব্লক করতাম, ডাইটা আমি একাই করতাম, ব্লক করার জন্য আমি 3 জনকে আমার সাথে নিলাম আর কি। আচ্ছা। যে আমি দাঁড়ায় থাকি, আমি ডিজাইন দিয়ে দিই, কালার মিক্স করে দিই, জাস্ট ওরা ব্লকটা করে দেয়। কারণ ব্লকটা করার সময় হাতে যে প্রেশারটা পড়ে ওইটা আমি সহ্য করতে পারি না, হাতটা ফুলে যায়। আচ্ছা। তো ওটার জন্য 3 জনকে নেয়া। আর এরপরে যখন ডাই শুরু করি 2015-16 আমি ডাই শুরু করি। আচ্ছা। 16-এ যখন ডাই শুরু করি তখন ডাইয়ের জন্য আলাদা 6 জন লোক আছে। আচ্ছা, আপনার কাজ সম্পর্কে শুনছি এবং আপনার কাজের কিছু নমুনা আমাদের সামনে রয়েছে, আমরা একটু দর্শককে দেখাতে চাই এবং আপনার থেকে একটু শুনতেও চাই আপনার এই প্রোডাক্টগুলো সম্পর্কে। সুস্মিতার চোখে মুখে পুরো গ্লিটার। এটা হলো অ্যান্ডি কটনের একটা স্কার্ফ। আচ্ছা জি, আমি একটু দেখাই দর্শক। পড়তে না পারো একটু ধরো। হ্যাঁ, আপনি একটু যদি এটির দাম বলেন যে কত? এটা আগে বলেন। হ্যাঁ, এটা 2500। 2500। আচ্ছা, এটাকে আসলে কি বলে, টাই ডাই না? না, এটা হলো ন্যাচারাল ডাই। আচ্ছা আচ্ছা। ন্যাচারাল ডাই হলো প্রাকৃতিক যে রংটা আমরা পাই, খয়ের, হর্তকি, আচ্ছা। আমি একটু ডালিমের বুঝি। খোসা, তারপরে আচ্ছা। জং, বিভিন্ন রকমের লোহার মানে যে পুরোটাই জং, প্রাকৃতিক সম্পূর্ণ উপাদান দিয়ে। প্রাকৃতিক এবং উপাদান। এটা একটি শাড়ি, এটা এটি মসলিন, মসলিনের হ্যাঁ। উপর। এটির দাম কিরকম একটু এটা শুনি? 9500। লেখা আছে। রুম্মান কি নিতে চাও বাসার জন্য? হ্যাঁ নিব অবশ্যই, যদি ম্যাম ডিসকাউন্ট দেয়। এটা ভিতরে আমাদের জন্য কি বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা আছে? এটা যেমন এটা খয়ের দিয়ে করা। আচ্ছা আচ্ছা। বাহ, খুব সুন্দর। চমৎকার। না, এই জিনিস ডিসকাউন্ট দিয়ে নেওয়া যাবে না, এই জিনিসটা খুব এত সুন্দর। কষ্ট করে এগুলো এত আমি এক পিস করে করে প্রত্যেকটা সুন্দর design। কাজ এবং হ্যাঁ, এবং খুবই আমাকে দাও, তোমার এখানে চা লাগবে। এই নাও। এবং এই শাড়িটি এটা কিসের অ্যান্ডি উপর? সিল্কের, পিওর এটি অ্যান্ডি অ্যান্ডি সিল্ক। এটিও খুব চমৎকার এবং প্রতিটি এটা হলো ডিজাইন indigo। এবং রং এত ইউনিক। ইন্ডিগো এবং হর্তকি। দর্শককে দেখাও কি সুন্দর দেখছি আমরা। এই যে। এটি শাড়ি, হ্যাঁ, এটা ইন্ডিগো এবং চমৎকার। হর্তকি ভিতরে একটা। কালার গুলো খুব সুন্দর। হ্যাঁ, কালার এবং ডিজাইনগুলো প্রতিটা Design তো থেকে সুন্দরই। অন্যরকম, চমৎকার। এবং প্রাকৃতিক জিনিস দিয়ে আসলে এত সুন্দরভাবে রং করা। এটা হলো ভেজিটেবল ডাইয়ের সাথে ভেজিটেবল ব্লক। এটিও কি মসলিনের ওপর? না, এটা হলো পিওর সিল্ক। পিওর সিল্ক। আচ্ছা। ভেজিটেবল ডাই আমি প্রথম শুনলাম। ভেজিটেবল ডাই হলো আমরা যে প্রাকৃতিক রংটা, মানে আমরা যে খাবারের জিনিসটা আছে, আপনার হর্তকি আছে, খয়ের আছে, সুপারি আচ্ছা, আছে, আচ্ছা। তারপর ও আচ্ছা, পেঁয়াজের হ্যাঁ। খোসা আছে, আচ্ছা। হ্যাঁ, দুধ আছে, গাছের কষা, বাবলা গাছের কষ আছে, বিভিন্ন রকমের জং আছে, মাটি আছে, সবকিছু দিয়ে কালার করা হয়। চমৎকার। মানে এটার কালারটা হলো হর্তকি। আর এই যে ব্ল্যাক কালারটা আছে না, এটা হলো ভেজিটেবল ব্লক। এটা তেঁতুলের বিচি দিয়ে এই ব্লকটা করা। আচ্ছা, Wow. তার মানে সবজি ফল সবকিছুকেই ব্যবহার করা হ্যাঁ, হয়। ফুল ফল সবকিছুই করা যায়। আপনার শিউলি ফুল দিয়েও কিন্তু কালার ও হয়। চমৎকার। মানে গাঁদা আপনাকে ফুল দিয়েও দিয়ে- কালার হয়। এবং আপনি যে শাড়িটি পরে আছেন হ্যাঁ, এটাও সেটিও আমার নিশ্চয়ই নিজের, আপনারই করা। হ্যাঁ, এটির বুঝতে সম্পর্কে পেরেছি। একটু শুনি। এটাও আপনার ন্যাচারাল ডাই করা। এটা হলো হর্তকের সাথে ইন্ডিগো করা। আচ্ছা। আচ্ছা, তো এই জন্য কালারটা একটু গ্রিনিশ আসছে। চমৎকার। খুব সুন্দর কিন্তু। ন্যাচারাল ডাইয়ে কিন্তু লাল, নীল, লাল, পার্পল, কালো এইসব হয় না। হ্যাঁ, অনেকে ভাবে যে লাল ন্যাচারাল ডাই নাই, কিংবা গোলাপি ন্যাচারাল ডাই নাই। হ্যাঁ, গোলাপির ন্যাচারাল ডাই হয় না। গোলাপিটা হলো আপনার একটা গাছের শিকড় আছে মঞ্জিত, হ্যাঁ, ওটা দিয়ে যে কালারটা হয় ওইটাই লাল, ওইটাই গোলাপি। আচ্ছা। ওটা ছাড়া এক্সট্রা করে যে কালারগুলো হয়, পার্পলটা হঠাৎ চলে আসে।
পার্পলটা আপনি মঞ্জিত করলেন, মঞ্জিতে পরে যখন আপনি ইন্ডিগো দিবেন তখন হয়তো একটা কালার পার্পল টাইপের একটা হঠাৎ চলে আসে, কিন্তু আপনি পিওর পার্পল কালার এগুলো পাবেন না, কিংবা ব্ল্যাক পাবেন না। আমরা কালো যেটা করি ওটা হলো চারকোল দিয়ে, কয়লা দিয়ে করি। কয়লা দিয়ে এখানে একটা আছে যে মসলিনটাতে আছে, মসলিনটার সামনের অংশটা এটা, হ্যাঁ এটার সামনের, এটার ভিতরেরটা হলো খয়ের, কিন্তু সামনের যে আঁচলটা আছে ওইটা আবার চারকোল দিয়ে করা আর কি। বাহ ম্যাম, এটা কি ব্যাগ? হ্যাঁ এটা হলো আসলে আমি বলি আড়ং থেকে যেহেতু আমি ইন্সপায়ার্ড ছিলাম, আমি একটু দর্শকদের দেখাই, এই ব্যাগটিও আপনারই? হ্যাঁ এটা হলো ড্যানিমে ন্যাচারাল ডাই করা। যেমন এটা হলো খয়ের এবং এটা হলো ডালিমের খোসার কালার। এটা খয়ের দিয়ে সিদ্ধ করা, এটা ডালিমের খোসা দিয়ে সিদ্ধ করা। ছেলে মেয়ে উভয়? হ্যাঁ এটা ইউনিসেক্স, সবাই ইউজ করতে পারবে। খুবই সুন্দর। এটার দাম কত বলেন? এগুলো হলো 2500। আচ্ছা আচ্ছা। আর আমার এই ব্যাগটা আমি বলি, আমার এই ব্যাগটা মাহিন আপা নিছে, মাহিন খান, বিখ্যাত ডিজাইনার, এবং আপনি আড়ং দ্বারা ইন্সপায়ার্ড এবং বিখ্যাত মানুষরা আপনার মাহিন আপা নিছে, শাহরুখ আমিন ভাই নিছে। তাহলে আমাদেরও নিতে হবে আর কি। আমার কথা হচ্ছে কি, আজকে ছেলেদের জন্য কি এনেছেন? আনি নাই, কারণ আপনি তো পাঞ্জাবিও করেন। হ্যাঁ পাঞ্জাবি, শার্ট, ফতুয়া তিনটাই করি। আচ্ছা, তো জারিনস ক্রিয়েশনের এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায়? এটা এখন অনলাইনেই পাবেন, অনলাইনে। আর বিভিন্ন যে মেলা, অনেক সময় আমি মেলা করি, এসএমই মেলাটা করি, কিংবা আপনার এপিবির মেলা আছে ওইগুলো করি। আর যেটা আমার শোরুম ছিল ওটা একটা মাল্টি ব্র্যান্ডের সাথে ছিল, ওটা বন্ধ হয়ে গেছে আর কি। আর এমনি অনলাইনে আছে। এবং এই যে এই প্রাকৃতিক রং দিয়ে কাজ করা, এই কাজগুলো তো আসলে দেশের বাইরেও খুবই জনপ্রিয়, কারণ যেহেতু বর্তমানে আমরা পরিবেশ নিয়ে খুব কথা বলি, এবং এই কাজগুলো একেবারেই পরিবেশ বান্ধব কাজ। এবং আপনি যে বিষয়টা বলছিলেন যে রঙে আপনার একটা সমস্যা হয় গন্ধটাতে, এই রংগুলো দিয়ে কাজ করতেও কি সমস্যাটা হয় নাকি কম হয়? এটাতে তেমন কোনো সমস্যা হয় না কোনো ধরনের, কারণ এটা তো আপনার ইকো ফ্রেন্ডলি, একদমই পরিবেশ বান্ধব, আপনার একদম পরিবেশ বান্ধব, আর তেমন কোনো স্মেলও এটাতে নাই। চমৎকার। এবং এটাতে তো আপনার কোনো কেমিক্যাল ইউজ করতেছেন না। আমরা যেটা আসলে বাটিক করি কিংবা যেটা কেমিক্যাল ডাই, ওটা তো হলো সম্পূর্ণ একটা রঙের একটা আলাদা একটা গন্ধ আছে আর কি। হ্যাঁ, কিন্তু এইগুলাতে হলো আপনি কোনো ধরনের কোনো গন্ধ পাবেন না, তেমন কোনো, মানে একদমই ক্ষতিকারক কোনো উপাদান এর মধ্যে নেই। এবং এবারে একটু আমার জানতে ইচ্ছে হচ্ছে যে আমরা মেয়েরা তো আসলে শাড়ির ব্যাপারে খুব খুঁতখুঁতে থাকি, শাড়ির যত্ন নিয়ে আমরা অনেক চিন্তা করি, তো যেহেতু একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এগুলোর যত্নের ক্ষেত্রে আসলে কি বিশেষত্ব? এটা হলো খুবই যত্ন করতে হয়। ফার্স্ট কথা, এটা আপনি রোদে দিতে পারবেন না। আচ্ছা, রোদে দিলে আপনার কালারটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা আপনার কালারটাই হয়েছে, আপনার ধরেন সুপারি টুপারি দিয়ে একটা কালার হয়েছে, রোদে দিলে কালারটা নষ্ট হয়ে যায়, ফেড হয়ে যায়। আপনি এটা বাসায় শ্যাম্পু দিয়ে, সিম্পল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে, ঠান্ডা পানিতে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ছায়াতে শুকাবেন। আচ্ছা, কোনো কিছুই হবে না। এটাকে আপনার ড্রাই ওয়াশও করতে হবে না, কিংবা মানে বাইরে তো রোদে দিবেন না, এটা হলো আপনি ঘরে ছায়াতে রাখবেন। ছায়াতে রাখলে কালারটা নষ্ট হবে না। আচ্ছা, এই যে এত আগ্রহ, এত ইচ্ছা, মানে এত প্রতিবন্ধকতার পরও, মানে আপনি আপনার জার্নিটাকে কিভাবে ব্যাখ্যা করতে চান এবং অন্যদের উদ্দেশ্যে কি বলতে চান যারা একটু আগ্রহ হারিয়ে ফেলে কিংবা স্বপ্ন দেখা ছেড়ে দেয়? না আসলে স্বপ্ন দেখা ছাড়তে চাই না, কিংবা আমি বলবো না, অনেকে আছে আসলে এক একজন এক এক মেন্টালিটির। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি আসলে সারাক্ষণ চিন্তা করি আমি অসুস্থ, হ্যাঁ, আপনাকে ওটা কি করবে, ওটা আপনাকে ভিতরে সিক করে ফেলবে, আপনাকে আরো নরম করে ফেলবে। আপনার ওটা থেকে বের হয়ে আসতে হবে। আপনি কেন নিজেকে অসুস্থ ভাববেন? মানে এটা আসলে আমার কাছে যেটা মনে হয় প্রয়োজন নাই। আল্লাহ আপনাকে দিছে, বাস অতটুকুতেই শেষ। চমৎকার। তবে আপনার ক্ষেত্রে অনেক কিছু প্লাস করেছে, সেটি আপনার পরিবার, আপনার জীবন সঙ্গী, এবং আমি যদি বলি আপনার শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কতটা ইন্সপায়ার করে? ইন্সপায়ার্ড বলতে শ্বশুর শাশুড়ি করে, আমার শ্বশুর হলো আমার সবচেয়ে বড় সাপোর্টার। আমার শাশুড়িও, যেমন আমার অনেক সময় আছে না যে একটু টাকার দরকার হলো, যে আম্মা আমার কিছু টাকা লাগবে, আচ্ছা, আমার শাশুড়ি কিন্তু আমাকে পাঠিয়ে দিবে সাথে সাথে। আর আমার শ্বশুর যেটা হলো, উনি খুবই পছন্দ করে, হ্যাঁ, ওনার ছেলের বউ ভালো কোথাও যাচ্ছে, এটা উনি খুব বেশি ইয়ে করে আর কি। আর মেলায়, আমি যখন মেলায় আসি, মেলা থেকে যাওয়ার সাথে সাথে ওনার ফার্স্ট কথা হলো, মা কত টাকা সেল করছো। ওনার ফার্স্ট কথা হলো কত টাকা সেল করছে। এবং উনি সবসময় বলে যে আমাদের তো আসলে এটা, মানে ওনার কথা আর কি, যে আমাদের এটা প্রয়োজন নাই। আমার ছেলের বউ যেটা করে, ও হলো বসে না থেকে ওর যে ইচ্ছাটা আছে, ওর যে ইয়াটা আছে, ওটা ও কাজে দেখায়।
ও কাজ করে এটা পছন্দ করে। বাহ, তার নাম কি শ্বশুরের? ওনার নাম হলো হাফেজ আহমেদ চৌধুরী। আচ্ছা, চৌধুরী সাহেবের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এরকম শ্বশুররাই, তারা তো আসলে বাবাই, হ্যাঁ, তো এরকম বাবা থাকাটা আসলে ভাগ্যের ব্যাপার। এবং তার একজন ওয়ান্ডার ওম্যান তার পরিবারে রয়েছে, সেটা অবশ্যই তার জন্য ভাগ্যের ব্যাপার। এবং আমরা জানি যে ওয়ান্ডার ওম্যানের পুরস্কারও আপনি পেয়েছেন, সে বিষয়ে সুস্মিতা জানতে চাইছিল, তাই না? একদমই তাই। আপনার এই যে কাজের স্বীকৃতি স্বরূপ যে পুরস্কারটি আপনি পেলেন, সেই পুরস্কারটি সম্পর্কে আমরা একটু শুনি। এটা হলো অক্টোবরে ছিল মনে হয়, আমি তো আসলে ডেটও মনে নাই আমার, অক্টোবরে মেবি ছিল। অক্টোবরটা আপনার জন্য লাগে, 8 অক্টোবর আপনার বিয়ে হয়েছে। অক্টোবরে হয়তো ছিল, আমার আসলে ডেটটা খেয়াল নেই। তো ওরা বৃহস্পতিবার দিন ওরা অ্যাওয়ার্ডটা দিল, মঙ্গলবার দিন ওরা আমাকে ফোনটা দিল। ফোন দিয়ে বলছে যে আপনি আমাদের এই ধরনের একটা অ্যাওয়ার্ড শো হবে রেডিসনে, আপনি ওইখানে ইনভাইটেড গেস্ট। তো আমি বললাম কিছু করতে হবে? বললো না, আপনি ইনভাইটেড গেস্ট। তো আচ্ছা ঠিক আছে। তো এরপরে আবার ফোন দিয়েছে, বলছে আপা আপনার পেজ সম্পর্কে একটু কিছু লিখে দিবেন। তো আমি আবার ছোট করে একটু কিছু লিখে দিছি, বলতে আপনার সম্পর্কে আমরা ডিটেলস জানি, যেহেতু আপনি ইনভাইটেড গেস্ট আপনাকে একটু দিলে ভালো হয়। তো আমি আবার ছোট করে একটু লিখে দিলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম যে ওরা তো আমাকে এভাবে ডাকছে, তো আমি কি যাব? বলছে হ্যাঁ যাও। তো বলছে তুমিও চলো। তো ওকে সহ নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওখানে আপনার মাহমুদ পারবেন আপা উনি ছিল। তো উনি বললো কি এই যে চলে আসছে। হ্যাঁ, আমি আসলে জানতাম না। তো বসছি, ওনাদের সাথেই বসছি। ওনাদের সাথে বসার পরে তো ওরা ফার্স্টে বললো যে কি কি হয়, ওরা নমিনেশন নিছে, কিন্তু আমি কোথাও কোনো ফর্ম ফিল আপ কোথাও কিছু করি নাই। তো ফার্স্টে ওয়ান্ডার ওম্যান ক্যাটাগরির অ্যাওয়ার্ডটা দিল, এবং ওয়ান্ডার ওম্যানের ফার্স্ট নামটাই ওরা আমার ডাকলো। আচ্ছা, হ্যাঁ, তো আসলে আমি খুবই সারপ্রাইজ ছিলাম যে মানে ইনভাইটেড গেস্ট, কিন্তু আমি ওখানে অ্যাওয়ার্ড নিতে গেছি। চমৎকার। ইনভাইটেড গেস্ট হিসেবে গিয়ে অ্যাওয়ার্ড নিয়ে আসা, হ্যাঁ, সেই মুহূর্তের অনুভূতি একটু জানি। অনুভূতি তো আসলে এইভাবে করে অ্যাওয়ার্ড পাওয়া আসলেই খুশির ব্যাপার, যে আমি আমার কাজের স্বীকৃতি স্বরূপ কোনো একটা পুরস্কার পাইছি, সম্মাননা পাইছি। তো এটা আসলেই অনেক সম্মানের ব্যাপার, যে আমাদের দেশই না, ট্যালি তো আপনার একটা বাইরের কোম্পানি। তো ওরা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা আমাকে কিভাবে পাইছেন। তো ওখানের যে সিইও ছিল উনি বলল আপনার কাজের জন্য আপনাকে খুঁজে বের করা হয়েছে। আপনি এটা আজকেও আমাদের এসে জিজ্ঞেস করেছেন আপনাকে আমরা কিভাবে পেয়েছি। আসলে শিউলি ফুলের সুবাস ছড়িয়ে যায়, এবং আপনার সম্পর্কে জানাটা কোনো ব্যাপার না, কারণ আপনি সেরকমই একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে কোনো কিছুকে আসলে মানে ছোট করে দেখার, ফার্স্ট কথা হলো ছোট করে দেখার কিছু নাই। দ্বিতীয়ত হলো যে আমি কিছু করতে চাই, আমার কাছে মনে হয় যে আমি কিছু করতে চাই বললে পারি না কোনো শব্দ নাই, আমি পারি না এই ধরনের কোনো শব্দ নাই। আমি যদি কোনো কিছু করতে চাই, সেটা আমার অসুখ থাকুক কিংবা কোনো বাধা থাকুক, আমি আস্তে আস্তে কিন্তু এটা কাটায় উঠতে পারি। আর নিজেদের ব্যবসার ক্ষেত্রে যেটা হলো, ওটা হলো সৎ থাকতে হবে আপনাকে। আপনি আপনার কাজের বেলায় সৎ থাকতে হবে। আপনি যদি সৎ থাকেন, কারণ এই যে আমার দেশের বাইরে থেকে প্রচুর প্রোডাক্ট দেশের বাইরে যায়, ওরা তো আর আমার প্রোডাক্টটা দেখে না, ওরা জাস্ট ফোন দেয় কিংবা পেজে একটা মেসেজ করে, আমি ওদেরকে ছবিটা দেখাই, ওরা আমার কাছ থেকে বিশ্বাস করে প্রোডাক্টটা নিয়ে যায়। কিন্তু আমি আজ পর্যন্ত গত 10-12 বছরে আমি কখনো কোনো ধরনের কোনো প্রোডাক্ট রিটার্ন আসে নাই, কোনো কমপ্লেন পাই নাই, বিন্দুমাত্র কখনো কেউ একটু মনও খারাপ করে না যে আপনার প্রোডাক্টের প্রাইস অনুযায়ী আপনার প্রোডাক্ট ভালো না, কিংবা কোনো ধরনের কোনো কমপ্লেন পাই না। আমার ক্ষেত্রে যেটা হলো, এটা আপনাকে সৎ থাকতে হবে, আপনার কাজের ক্ষেত্রে আপনাকে সৎ থাকতে হবে। আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনি আস্তে আস্তে আগাবেন, মানে কচ্ছপের মতো আস্তে আস্তে আগাবেন, কিন্তু আপনি আপনার ইয়েটা পাবেন। চমৎকার, কি বলো সুস্মিতা? একদমই তাই। পুরো ঘন্টা খুব ভালো কাটলো। আপনার জন্য থাকছে অনেক শুভকামনা, এভাবেই আপনি এগিয়ে যেতে থাকুন, খুব ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা।